কি হয়েছিল মানে আসসালামু আলাইকুম। চাঁপাইনবাবগঞ্জ অনলাইন স্কুলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মজিদুল ইসলাম, সহকারী শিক্ষক, নাচর উপজেলা স্কুল। আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাস হচ্ছে অষ্টম শ্রেণী অষ্টম, বিষয় বিজ্ঞান। বিজ্ঞান বিষয়ের আমি আজকে আলোচনা করব ষষ্ঠ অধ্যায়, যে অধ্যায়টা খুব গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। আর এই অধ্যায়ের শিরোনামটা হচ্ছে পরমাণুর গঠন। আজকের আলোচনার বিষয় পরমাণুর ভিতরের গঠনগুলো নিয়ে মূলত আমরা আলোচনা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, শুরুতেই আমরা পাঠের দিকে মনোযোগ দিই। পাঠে মনোযোগ দিতে হলে তোমরা খেয়াল করে দেখো, আমার হাতে কয়েকটা বস্তু রয়েছে। এখানে আমি রেখেছি তোমাদের যে কাঠগুলো পোড়ানো হয়, বাসায় যে কাঠ পোড়াও, কাঠ থেকে যে ছাইগুলো হয়, এটা দেখতে পাচ্ছ। আমার হাতে বাসায় তোমাদের যে সবজিগুলো রয়েছে, আলু দেখতে পাচ্ছ, আম দেখতে পাচ্ছ, লেবু দেখতে পাচ্ছ। এইভাবে অসংখ্য পদার্থ আমি হাতে নিয়েছি আসলে বোঝানোর জন্য যে তোমাদেরকে এগুলো পৃথিবীতে যত পদার্থ রয়েছে সবগুলোই পরমাণু দিয়ে গঠিত। এখন এটাকে যদি আমরা জুম করে অনেক কাছে নিয়ে চলে আসি, তাহলে পরে মাইক্রোস্কোপ, ইলেকট্রন মাইক্রোস্কোপের সাহায্যে আমরা কিন্তু দেখতে পাবো যে এর ভেতরের গঠনটা কী অবস্থায় রয়েছে, মানে ভেতরে কী কী রয়েছে এটা কিন্তু আমরা দেখতে পাবো। তো আমাদের আলোচনার মূল বিষয়টা হচ্ছে পরমাণুর গঠন। তো আমরা আজকে আলোচনা মূলত করবো যে বিষয়গুলো তোমাদের ষষ্ঠ অধ্যায়ে যে বিষয়গুলো রয়েছে অষ্টম শ্রেণী। তোমরা খেয়াল করে দেখো, পরমাণুর বিকাশ ও ধারণা, পারমাণবিক সংখ্যা ও ভর সংখ্যা, আইসোটোপের ধর্ম ও ব্যবহার, ইলেকট্রন বিন্যাস ও মৌলের ধর্ম। এখন তাহলে মোটামুটি 6টা টপিকের উপর আজকে আলোচনা করব। 6টা টপিকের শুরুতেই পরমাণুর বিকাশ ও ধারণা। তো লাইভে আছি তোমাদের সাথে শিক্ষার্থী বন্ধুরা। বাইরে ঝড় বৃষ্টি হচ্ছে, সম্ভবত সবাই ঝড় বৃষ্টির মধ্যে বাসায় বসে আমার এই ক্লাসটা নিশ্চয়ই ভালোভাবে উপভোগ করবে আশা করি। তো দেখো, পরমাণুর বিকাশ ও ধারণায় আমি একটা মোটামুটি ফ্লো চার্ট করে রেখেছি যেন তোমাদের বুঝতে সুবিধা হয়, তোমরা খাতায় লিখে নিবা। আমি একটু সরে যাই, তোমাদের দেখাই যে পরমাণুর বিকাশ ও ধারণা। ভারতীয় দার্শনিক কনাদ খ্রিস্টপূর্ব 600 অব্দে, অনেক আগে, খ্রিস্টের জন্মেরও খ্রিস্টপূর্ব 600 অব্দে কনাদ সর্বপ্রথম পরমাণুর ধারণা, মোটামুটি একটা ধারণা পরমাণু দিয়েছিলেন যে পরমাণু হচ্ছে অবিভাজ্য। সর্বপ্রথম কনাদ বলেছিলেন যে পরমাণু হচ্ছে অবিভাজ্য। এরপরে খ্রিস্টপূর্ব 400 অব্দে আবদেলার ডেমোক্রিটাস খুব গুরুত্বপূর্ণ একটা শব্দ ব্যবহার করেছিলেন, অ্যাটমস শব্দ দিয়ে উনি বোঝাতে চেয়েছিলেন যে পরমাণু অবিভাজ্য। অ্যাটমাসের এ অর্থ না, আর টমাস অর্থ হচ্ছে ভাঙা যায় না। তার মানে যে যাকে ভাঙা যায় না সেইটাই হচ্ছে পরমাণু। তার মানে পরমাণুকে আর ভাঙা যায় না, এটা বোঝাতে চেয়েছিলেন আবদেলার ডেমোক্রিটাস। এরপরে দেখো অ্যারিস্টটল খ্রিস্টপূর্ব 384 থেকে 322, এর মধ্যে অ্যারিস্টটল এসে ব্যাখ্যা করলেন যে পরমাণু নিরবিচ্ছিন্ন, একে যত খুশি ছোট ছোট অংশে বিভক্ত করা যায়। তার মানে আগের যে ডেমোক্রিটাস এবং কনাদের যে যুক্তি ছিল, ওই যুক্তি সম্পূর্ণ ভেঙে গিয়ে অ্যারিস্টটল নতুন একটা যুক্তি দাঁড় করালেন যে পরমাণুকে নিরবিচ্ছিন্নভাবে ভাঙা যায়। তারপরে এসে 1803 সালে, মানে আধুনিক কাল যখন চলে আসতেছে, ওই সময় এসে তোমার জন ডাল্টন, ইংরেজ বিজ্ঞানী, উনি বললেন 1803 খ্রিস্টাব্দে যে না, পরমাণুকে আর ভাঙা যায় না। মানে ডেমোক্রিটাস বা কনাদের তত্ত্বের ওখানে উনি গেলেন এবং আরও কিছু পরমাণুর ধারণা উনি দিলেন আমাদেরকে। আমাদের বইয়ে বিস্তারিত এ ব্যাপারে ব্যাখ্যা রয়েছে। আর এই জন ডাল্টনই মূলত পরমাণুটাকে রূপে ব্যাখ্যা করার একটা প্রয়াস ব্যক্ত করলেন। এরপরে আর্নেস্ট রাদারফোর্ড 1911 খ্রিস্টাব্দে উনি নিউক্লিয়াসের ধারণা দিয়ে পরমাণু বিকাশে একটা বড় ধরনের অবদান রাখলেন এবং বললেন যে সৌরজগতের গ্রহসমূহ যেমন সূর্যের চারিদিকে ঘূর্ণমান রয়েছে, একইভাবে নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রনগুলো পরমাণুর ভিতরে ঘূর্ণায়মান অবস্থায় রয়েছে। এটা আর্নেস্ট রাদারফোর্ড বললেন সর্বপ্রথম, এবং এটা বলে উনি চমৎকার একটা ধারণা উপস্থাপন করলেন পরমাণু সম্পর্কে, এবং পরমাণু সম্পর্কে মোটামুটি একটা পরিষ্কার ধারণা আমাদের আসলো। কিন্তু ওনার যে সীমাবদ্ধতাটুকু ছিল, লিমিটেশনটা ছিল, সেইটা হচ্ছে যে উনি সৌরজগতের সূর্যকে কেন্দ্র করে ঘূর্ণায়মান গ্রহগুলোর সাথে পরমাণু মডেলের তুলনা করেছিলেন। ওখানে একটা সীমাবদ্ধতা থেকে যায়, অর্থাৎ পরমাণুর ভেতরের ধনাত্মক ঋণাত্মক চার্জ রয়েছে, পরমাণুর ভিতরে ধনাত্মক ঋণাত্মক চার্জ রয়েছে, কিন্তু গ্রহগুলো এবং সূর্যের মধ্যে কোনো চার্জ নেই। চার্জবিহীন কোনো কণার সাথে চার্জযুক্ত কোনো কণার তুলনা করা চলে না। সেক্ষেত্রে কিছু লিমিটেশন কিন্তু আর্নেস্ট রাদারফোর্ডের 1911 সালের আবিষ্কারের পরে কিন্তু বললাম যে কিছু লিমিটেশন পেয়ে গেছে। এরপরে দেখো, সবচেয়ে পরিষ্কার যে ধারণাটা আমরা পেলাম আর্নেস্ট রাদারফোর্ডের পরে নিলস বোর 1913 খ্রিস্টাব্দে। নিলস বোর এসে বললেন
যে কতগুলো অনুমোদিত কক্ষপথে ইলেকট্রনগুলো ঘূর্ণায়মান অবস্থায় থাকে, অনুমোদিত কক্ষপথে নিজ ভরের ধারণা। তখন কক্ষপথের ধারণাগুলো পাওয়া গেল, অরবিটের ধারণা পাওয়া গেল, যেটাকে আমরা শক্তি স্তর বলে থাকি, তাই না? তাহলে নিজ বড় চমৎকার একটা ধারণা দিয়ে গেলেন। এইভাবে পরমাণু ধারণা ও বিকাশ নির্মাণ হয়েছে কনাদ, তারপরে আমাদের ডেমোক্রিটাস, অ্যারিস্টটল, জন ডাল্টন, আর্নেস্ট রাদারফোর্ড, নিলস বোর, এভাবে ধারাবাহিকভাবে পরমাণু ধারণাটা মোটামুটি আমাদেরকে বোঝা সম্ভব হয়েছে। অল্প কথায় এত বেশি বোঝানো সম্ভব নয়। তারপর অষ্টম শ্রেণীর ক্লাস, যেহেতু অত বেশি আলোচনা আমি করবো না, তোমাদের উপযোগী করে যেটুকু আলোচনা তোমাদের প্রয়োজন রয়েছে সেইটুকুই আমি বলে যাব। এবারে এই পর্যায়ে চলে আসি তাহলে পারমাণবিক সংখ্যা ও ভর সংখ্যা, এইটুকু তোমাদের লেখা হয়ে থাকে, আমি মিশিয়ে দিই। দেখো, অষ্টম শ্রেণীর জন্য আমাদের নবম শ্রেণীতে একটা অধ্যায় রয়েছে। নবম শ্রেণীতে পর্যায় সারণী নামে চতুর্থ অধ্যায় রয়েছে। পর্যায় সারণীতে মৌলগুলো 118টা মৌলের কিভাবে বিন্যাস করা হয়েছে বিস্তারিত আলোচনা তোমরা পাবে। তোমাদের বেশি মৌল মুখস্থ করতে হবে না, মাত্র 20টি মৌল যদি মুখস্থ রাখো তাহলে কিন্তু তোমরা সুন্দরভাবে এই অধ্যায়টা বুঝতে পারবে। দেখো, 20টি মৌল আমি পাশে লিখে দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে। হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ক্লোরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, পটাশিয়াম, ক্যালসিয়াম। পুরো বোর্ড ভর্তি হয়ে গেছে। তাহলে দেখো, 20টি মৌলের নাম আমি লিখেছি। হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ক্লোরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, পটাশিয়াম, ক্যালসিয়াম। হ্যাঁ, এই মৌলগুলো সম্পর্কে তোমাদের কিন্তু জানতে হবে। এখন মৌলগুলোর ভিতরে যে পরমাণু রয়েছে, এই পরমাণু সম্পর্কে আমরা একটু ব্যাখ্যায় চলে আসি। এবার দেখো, প্রথমে আমি তোমাদেরকে এই যে ছাই দেখিয়েছিলাম, তোমাদের খুব পরিচিত ছাই দেখিয়েছিলাম। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, তাই ফ্যান চলার শব্দ, আসলে ফ্যান চলছে না, বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। শিক্ষার্থী বন্ধুরা, ঝড় বৃষ্টি দুটোই চলছে, এর মধ্যে ক্লাসটা চলছে। তোমাদের দোয়া রাখো যেন শেষ মুহূর্ত পর্যন্ত ক্লাসটা চালিয়ে যেতে পারি। তো কয়লার গুঁড়াগুলো আমরা খেয়াল করি একটু, এই ভিতরে কি আছে? তাহলে এই যে কয়লার গুঁড়া এইটা থেকে আসছে, এইখানে চলে আসবে কার্বন। হ্যাঁ, কার্বনের এখন এটা যদি আমরা একটু বলি তোমাদেরকে, যদি এটাকে জুম করে দেখা যায়, ক্যামেরার সামনে যদি একেবারে কাছে নিয়ে নাও, জুম করে দেখো, তাহলে পরে দেখবা ইলেকট্রন মাইক্রোস্কোপের সাহায্যে একটা আকৃতি পাওয়া যাবে। একটা আকৃতি পাওয়া যাবে, এইরকম একটা আকৃতি পাওয়া যাবে। হ্যাঁ, খুব দ্রুত আকৃতিটা একটু দেখাই তোমাদেরকে, বুঝতে সুবিধা হবে। দেখো, এইরকম একটা আকৃতি পাওয়া যাবে। এইরকম একটা আকৃতি পাওয়া যাবে, ঠিক আছে? তাহলে আকৃতির ভিতরে যে এই মোটামুটি যে পরমাণুটা আমরা পেলাম, পরমাণুটার আকৃতি এইরকম আমরা পাবো। এখন এটাকে যদি আরেকটু জুম করি, মানে এই আকৃতিটাকে যদি কাছে নিয়ে এসে জুম করে দেখো মাইক্রোস্কোপের সাহায্যে, তাহলে এই ভিতরে পরমাণুটা আমরা দেখতে পাবো। কিভাবে আছে দেখো পরমাণুটা, আমি তোমাদের এইকে দেখাই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এইভাবে আছে, হ্যাঁ এইভাবে আছে। তাহলে মাঝে যদি আমরা এইভাবে আছে, চারিদিকে দেখো খেয়াল করে, যে যদি আমরা এইরকম করে একটা দুইটা অংশ রয়েছে আর একটা তিনটা, আমার হাত তো তিনটা নাই, তো তিনটা তিন অংশ বসাই দিলাম, তাহলে আমি কালার দিয়ে দিই, তাহলে তোমাদের একটু বুঝতে সুবিধা হবে। এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন, আর মাঝে রয়েছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসটা বোঝার জন্য তোমাদের গ্রিন কালার দিয়ে দিই। মাঝে নিউক্লিয়াস রয়েছে, মাঝে রয়েছে নিউক্লিয়াস। ওকে, তাহলে পরে এখন বিজ্ঞানী রাদারফোর্ড কি বললেন, যে তোমাদের যে আলোচনার
বিষয়বস্তুটা ছিল যে পরমাণু এবং পরমাণুর বাইরে ইলেকট্রনগুলো এইভাবে আনন্তভাবে ঘূর্ণনশীল অবস্থায় থাকে উপবৃত্তাকার পথে। এখন এইটাকে যদি আমরা শক্তি স্তর আকারে লিখতে চাই তাহলে দেখো এইভাবে আসবে। মানে একে যদি আর একটু জুম করে দেখো তাহলে পরে আরো কয়েকটা জিনিস আমরা দেখতে পাবো। তাহলে এইটা যদি একটা কার্বন কণা হয়, কার্বন মাঝে রয়েছে তোমার নিউক্লিয়াস, মাঝে নিউক্লিয়াস রয়েছে, এটা কার্বনের প্রথম মাঝে নিউক্লিয়াস, এটা কার্বনের প্রথম শক্তি স্তর। তারপরে কার্বন কিন্তু কার্বনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 6, এইটা আমরা লিখবো 2, 4। পরের দিকে এসে ইলেকট্রোবিন্যাসের ব্যাখ্যায় আসছি। তো তোমাদের বোঝার সুবিধাটা একটু বলি। প্রথম শক্তি স্তরে 2টি ইলেকট্রন, তারপরে শক্তি স্তরে আছে 4টি ইলেকট্রন, 1, 2, 3, 4। তাহলে এটা হচ্ছে কার্বন। কার্বনের 6টি ইলেকট্রন এই অবস্থায় রয়েছে। তাহলে ইলেকট্রনগুলো দেখো বাইরের দিকে আছে আর ভেতরে রয়েছে প্রোটন। যতগুলো ইলেকট্রন রয়েছে ঠিক ততগুলোই হচ্ছে প্রোটন রয়েছে। এখন আমি ওটা এঁকে রাখি। এটা যদি নিউক্লিয়াস হয় তাহলে 1, 2, 3, 4, 5, 6, 6টি প্রোটন রয়েছে। একইভাবে বাইরে ইলেকট্রন রয়েছে বললাম 2টি, 4টি, এভাবে 6টি ইলেকট্রন রয়েছে চারদিকে, মাঝখানে রয়েছে প্রোটন 6টি। এবার দেখো খেয়াল করে যে তোমরা যখন কার্বনের পারমাণবিক সংখ্যা হিসাব করে দেখছো তখন এর 6 পাচ্ছ। তাহলে আমি শুরু থেকে পারমাণবিক সংখ্যাগুলো একটু লিখে রাখি, হ্যাঁ, তাহলে একটু সুবিধা হবে। এর হচ্ছে 1, এর 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। এই ছিল তোমাদের পারমাণবিক সংখ্যা। এখন পারমাণবিক সংখ্যা 6 এর জন্য 6টা প্রোটন পেলাম, আর হচ্ছে আমাদের ইলেকট্রন হচ্ছে 6টা পেয়েছিলাম। তাহলে প্রোটন যতগুলো আছে ইলেকট্রন ততগুলো আছে। পরমাণুর ভিতরে প্রোটন এবং ইলেকট্রন সমান হওয়ার কারণে পরমাণুর ভিতরে তোমরা খেয়াল করে দেখবা যে আমাদের প্রোটন ইলেকট্রন সমান হওয়ার কারণে বৈদ্যুতিকভাবে নিরপেক্ষ বলা হয়ে থাকে, তাই না? পরমাণুর মডেলকে বৈদ্যুতিকভাবে নিরপেক্ষ বলা হয়ে থাকে কারণ পরমাণুর মডেলে যতগুলো প্রোটন থাকে ঠিক ততগুলোই হচ্ছে ইলেকট্রন থাকে। এখন ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক চার্জযুক্ত, ইলেকট্রন ঋণাত্মক চার্জযুক্ত। আর একটা হচ্ছে যে প্রোটন, ভেতর দিকে যে প্রোটনটা রয়েছে এটা হচ্ছে প্রোটন, ধনাত্মক চার্জযুক্ত। তাহলে আমরা ইলেকট্রন পেলাম, বাইরে যে ইলেকট্রনগুলো রয়েছে এগুলো হচ্ছে ঋণাত্মক চার্জযুক্ত, আর ভেতর যে প্রোটনগুলো রয়েছে এরা হচ্ছে ধনাত্মক চার্জযুক্ত। এর বাইরেও আরো একটা জিনিস রয়েছে, সেইটা হচ্ছে নিউট্রন, যেটা চার্জবিহীন। নিউট্রনগুলো দেখো কয়টা রয়েছে, 1, 2, 3, 4, 5, 6টি, মানে 6টি প্রোটন এবং 6টি নিউট্রন রয়েছে। এই 6 আর 6, 6 কত হলো, 12 হলো, তাই না? এই 12টি হচ্ছে এর পারমাণবিক ভর। এই ব্যাপারে আসছি আমি। তাহলে এইটা হচ্ছে নিউট্রন। এটা হচ্ছে চার্জবিহীন। এখন তোমরা একটা লাইন খুব মুখস্থ করে রাখো চমৎকার ভাবে, তাহলে পরে আমরা ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন কে আবিষ্কার করলো তাহলে আমরা খুব সহজে মুখস্থ করতে পারবো। আমি তোমাদের বলি, লিখে দিচ্ছি আমি, ইট লিখে দাও একটু। ইলেকট্রন যে থমসন, আর প্রোটন হচ্ছে রাদারফোর্ড। আর নিউটন হচ্ছে বিজ্ঞানী চ্যাডউইক। এই সালগুলো তোমরা উল্লেখ করে নিতে পারো। রাদারফোর্ড হচ্ছে 1919 সালে
1919 সালে, তারপরে এটা 1897 সালে, আর এটা 1932 সালে। হ্যাঁ, সালগুলো তোমরা উল্লেখ করে নিতে পারো। আরেকবার একটু বলি আমি, ইলেকট্রন আবিষ্কার করলেন বিজ্ঞানী থমসন 1897 সালে, প্রোটন আবিষ্কার করলেন বিজ্ঞানী রাদারফোর্ড 1919 সালে, আর নিউটন আবিষ্কার করলেন বিজ্ঞানী চ্যাডউইক 1932 সালে। একটা বাংলা কথা যদি তোমরা মনে রাখো তাহলে এই তিনটা শব্দ খুব সহজে মনে থাকবে। ইট, পরে, নিচে। এটাকে যদি একটু ব্যাখ্যা করি তাহলে ইট ইলেকট্রন, ফাংশন হচ্ছে না, পরে প, তাহলে এটা প্রোটন, হ্যাঁ র, প্রোটন কে আবিষ্কার করছে? রাদারফোর্ড। তারপরে দেখো দন্তন, দন্তন হচ্ছে নিউট্রন, নিউট্রন কে আবিষ্কার করছে? বিজ্ঞানী চ্যাডউইক, চ্যাডউইক। তাহলে দেখো এইভাবে ছন্দ করে করে তোমরা পড়তে পারো। ইট, পরে, নিচে। ইলেকট্রন থমসন আবিষ্কার করেছেন, প্রোটন আবিষ্কার করেছেন রাদারফোর্ড, নিউটন আবিষ্কার করেছেন চ্যাডউইক। এভাবে ছন্দ করে করে তোমরা পড়তে পারো, কোনো সমস্যা নেই। তাহলে আমরা মোটামুটি পারমাণবিক ভিতরের অংশগুলো জানতে পারলাম যে ইলেকট্রন বাইরের দিকে থাকবে, নিউক্লিয়াসের ভেতরে প্রোটন আর নিউট্রন থাকবে। আমরা এখানে একটু লিখে দিই যে এটা হচ্ছে নিউক্লিয়াস, হচ্ছে আমাদের নিউক্লিয়াস। তাহলে দেখো আমরা এই পদার্থগুলোকে জুম করে আমরা একেবারে ক্ষুদ্র ক্ষুদ্র অংশ পেয়ে গেলাম। ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলো হচ্ছে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। যেটা মাঝখানে রয়েছে নিউক্লিয়াস, নিউক্লিয়াসটা অত্যন্ত ভারী, আর পরমাণু অধিকাংশ জায়গায় বিজ্ঞানীরা ফাঁকা বলেছেন। কারণটা হচ্ছে রাদারফোর্ড বলেছেন মূলত এটা যে পরমাণু অধিকাংশ জায়গা ফাঁকা, কারণ মাঝখানটা এত বেশি ভর, এরপরে অনেক জায়গা জুড়ে ফাঁকা থাকে, বাইরের দিকে ইলেকট্রনগুলো ঘূর্ণনশীল অবস্থায় থাকে, আর মাঝখানটায় নিউক্লিয়াস থাকে। নিউক্লিয়াসে দুটো জিনিস থাকে, প্রোটন আর নিউট্রন, আর বাইরের দিকে থাকে ইলেকট্রন। তাহলে এই পর্বটা আমি ক্লোজ করছি। এবারে চলে আসছি পারমাণবিক সংখ্যা। যেহেতু আমরা বুঝতে পেরেছি পারমাণবিক সংখ্যাটাই হচ্ছে প্রোটন সংখ্যা। প্রোটন সংখ্যা যতগুলো থাকে পারমাণবিক সংখ্যা ততগুলোই হয়। আবার বলছি, প্রোটন সংখ্যা যতগুলো থাকে পারমাণবিক সংখ্যা ততগুলোই হয়। আর ভর সংখ্যা আমরা কেমন করে বুঝবো? নিউক্লিয়াসের ভিতরে প্রোটন এবং নিউট্রনের যোগফলটাই হচ্ছে ভর সংখ্যা। আবার বলছি, নিউক্লিয়াসের ভিতরে প্রোটন এবং নিউট্রনের যোগফল মানে সমষ্টিটাই হচ্ছে ভর সংখ্যা। তাহলে এই মৌলটা যে কার্বন আমরা পেয়েছি, এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 6, এর প্রোটন সংখ্যা হচ্ছে 6। দ্যাট মিন্স এর যদি আমরা ভর নির্ণয় করতে চাই, যেহেতু এর নিউট্রন সংখ্যা 6, সুতরাং ভর সংখ্যা হচ্ছে 6 যোগ 6 অর্থাৎ 12। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। ধন্যবাদ। তাহলে এই অংশটা আমি স্কিপ করে যাচ্ছি। এবারে দেখো খুব গুরুত্বপূর্ণ একটা আলোচনা, আইসোটোপ। আইসোটোপ এটাও একটু মিশাই দেই ওদের বোঝার সুবিধার্থে। বাইরে বৃষ্টি হচ্ছে, আবার বিদ্যুৎ চলে গেছে, একটু অসুবিধা হচ্ছে তোমাদের হয়তো দেখতে। আইসোটোপ দেখো, আইসোটোপ একটু বলি তোমাদের, মনোযোগ সহকারে শুনবে আর লিখে নিবে অবশ্যই। আইসোটোপ, এখন তুমি তোমাদের বইয়ে যে আলোচনা রয়েছে আমি ওখান থেকে আলোচনাটা করতেছি। যেমন ধরো হাইড্রোজেন, এর পারমাণবিক সংখ্যা 1 আমরা জানি। আরো একটি হাইড্রোজেন নেই, পারমাণবিক সংখ্যা 1। একটা মৌলের পারমাণবিক সংখ্যা একটাই হয়, যেমন তোমার ক্লাসের রোল নাম্বার একটাই হয়, তাই না? হাইড্রোজেন পারমাণবিক সংখ্যা 1, সবগুলো হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1। তো যেহেতু একটা মৌল, ওর ভিতরে মৌলটার ভিতরে অসংখ্য পরমাণু থাকে, একটা মৌলের ভিতরে অসংখ্য কোটি 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 পরমাণু। দেখো এই টুকরা ছাই নিয়ে ওর ভিতরে মাইক্রোস্কোপের ভিতরে মাইক্রোস্কোপের সাহায্যে দেখলাম যে অসংখ্য পরমাণু, এই কোটি 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 পরমাণু রয়েছে। এখন এই পরমাণুগুলোর আলাদা আলাদা ভর রয়েছে, প্রত্যেকটারই আলাদা আলাদা ভর। নবম দশম শ্রেণীতে দেখবে হাইড্রোজেনের তোমার ভর সংখ্যা 7 পর্যন্ত পাওয়া যাবে, তার মানে আইসোটোপ 7 পর্যন্ত পাওয়া যাবে। আমরা এখানে তিন নিয়ে আলোচনা করব, তিনটি মূলত আলোচনা করব। এর পারমাণবিক ভর হচ্ছে 1, এর পারমাণবিক ভর হচ্ছে 2, এর পারমাণবিক ভর হচ্ছে 3। তাহলে দেখো এটা হাইড্রোজেন ছিল,
কিন্তু এর এক ভর হওয়ার কারণে এর নামটা হচ্ছে প্রোটিয়াম। প্রোটিয়াম। তারপরে দেখো এরপরে যে দুই ভর আছে, ভর সংখ্যা 2, এটা হচ্ছে ডিউটোরিয়াম। ডিউটোরিয়াম। আর যে হাইড্রোজেনটার ভর সংখ্যা হচ্ছে 3, এইটার নাম হচ্ছে ট্রিটিয়াম। হ্যাঁ, আবার একটু রিভাইজ করে নিই আমরা। তাহলে প্রথমটা হচ্ছে প্রোটিয়াম, তারপরটা হচ্ছে ডিউটোরিয়াম, তারপরটা হচ্ছে ট্রিটিয়াম। ঠিক আছে, এখন দেখো এদেরকে যদি আমরা একটু চিত্র আকারে আঁকার চেষ্টা করি তাহলে এঁকে দেওয়া যাবে খুব সুন্দরভাবে। মাঝে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের বাইরে যে ইলেকট্রন, ইলেকট্রনে একটা দিলাম, আর ভেতরে কি প্রোটন আছে একটা, তাই না? প্রোটন একটা রয়েছে, তাহলে একটা ইলেকট্রন আছে, একটা প্রোটন আছে। এবার চলে আসো, এটা ডিউটোরিয়াম, মাঝে নিউক্লিয়াস, বাইরে ইলেকট্রন আছে, ইলেকট্রন একটা আছে, মাঝে একটা প্রোটন আছে, একটা নিউট্রন আছে, একটা নিউট্রন আছে। নিউট্রনটা উল্লেখ করে দিই রেড কালার দিয়ে। হ্যাঁ, আরেকটা দেখো ট্রিটিয়াম, মাঝে নিউক্লিয়াস, বাইরে শক্তি স্তরের ইলেকট্রন একটা, ইলেকট্রন বাইরে, বাইরে ইলেকট্রন একটা আছে, প্রোটন দিলাম একটা, যতগুলো ইলেকট্রন ততগুলোই প্রোটন, আর নিউট্রন রয়েছে এখানে দুইটা। এবার খেয়াল করে দেখো, নিউট্রন রয়েছে কিন্তু দুইটা, তার মানে 2 আর 1 এর ভর হচ্ছে 3, 1 আর 1 এর ভর হচ্ছে 2, আর এখানে 1, দ্যাট মিন্স এর নিউট্রন সংখ্যা হচ্ছে 0, তাই না? এই নিউট্রন সংখ্যা হচ্ছে 0, খুব সহজেই তোমরা বুঝতে পারবা। তাহলে প্রোটিয়ামে কোনো নিউট্রন নাই, এখানে নিউট্রন হচ্ছে 1টি, আর এখানে নিউট্রন হচ্ছে 3 থেকে 1 বাদ দিলে 2 হয়। হ্যাঁ, এইভাবে আমরা খুব সহজেই আইসোটোপগুলো নির্ণয় করতে পারবো। এখন আইসোটোপের সংজ্ঞা যদি বলতে চাও তাহলে এখানে খেয়াল করে দেখো, মৌলটা একই, সবগুলোই একই মৌল, এটা 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 তিনটে একই মৌল, কিন্তু এদের ভরগুলো আলাদা। তার মানে বিভিন্ন ভর সংখ্যা বিশিষ্ট একই মৌল পরমাণুকে আইসোটোপ বলা হয়ে থাকে। আবার বলছি, বিভিন্ন ভর সংখ্যা বিশিষ্ট একই মৌলের পরমাণুকে আইসোটোপ বলা হয়ে থাকে। তো ঠিক আছে, তাহলে আইসোটোপ মোটামুটি আমরা বুঝতে পেরেছি। আর এর বাইরেও অনেক আইসোটোপ নিয়ে আলোচনা রয়েছে, এটা পরের ক্লাসে তোমরা পাবে। এবার আসো আইসোটোপের ধর্ম ও ব্যবহার। আইসোটোপের ধর্ম ও ব্যবহার। আইসোটোপের ধর্ম ও ব্যবহারের আলোচনায় অত্যন্ত সংক্ষিপ্ত আকারে তোমাদের অষ্টম শ্রেণীর বইয়ে আলোচনা করা হয়েছে। বিশেষ করে আমাদের আইসোটোপ, তেজস্ক্রিয় আইসোটোপের চিকিৎসা ক্ষেত্রে যে ব্যবহারগুলো রয়েছে তা অতুলনীয় বলা চলে যেতে পারে। অনেকগুলো ব্যবহার রয়েছে, তার মধ্যে সংক্ষিপ্ত আকারে তোমাদের যে আলোচনা, বিশেষ করে কয়েকটা আইসোটোপ, তেজস্ক্রিয় আইসোটোপ বলছি, তো শব্দটা ব্যবহার করছি, তোমরা একটু শোনো। তেজস্ক্রিয় শব্দটা হচ্ছে নিউক্লিয়ার বিক্রিয়ার সাহায্যে যে মানে তেজস্ক্রিয়তা, যে তেজস্ক্রিয় শক্তি পাওয়া যায় তাকে বলা হয় তেজস্ক্রিয় বিক্রিয়া। তো তেজস্ক্রিয় বিক্রিয়া নিয়ে আলোচনা নবম দশম শ্রেণী এইচএসসিতে গিয়ে বিস্তারিত পাবে। তোমাদের অত বেশি গভীরে না গিয়ে আমি সংক্ষিপ্ত আকারে আলোচনা করছি যে কিছু আইসোটোপের নাম তোমরা মনে রেখো। এগুলো চিকিৎসা ক্ষেত্রে, খাদ্য সংরক্ষণে, কৃষি ক্ষেত্রে ব্যাপক ব্যবহার হয়ে থাকে। যেমন ধরো চিকিৎসা ক্ষেত্রে যদি লিখি, চিকিৎসা, তোমাদের খুব পরিচিত একটা নাম আয়োডিন, তাই না? আয়োডিন 131, এটা হচ্ছে ভর, আয়োডিনের পারমাণবিক ভর হচ্ছে 131, এটা একটা আইসোটোপ। এই আইসোটোপটি ব্যবহার করা হয় আমাদের যে থাইরয়েড রয়েছে, থাইরয়েড গ্রন্থি, এখানে এই পাশটায় যে থাইরয়েড গ্রন্থি রয়েছে, থাইরয়েড গ্রন্থির একটু লিখে দিচ্ছি আমি, থাইরয়েড গ্রন্থির কোষকলা, কোষকলা বৃদ্ধি, নির্ণয় ও নিরাময় দুটোই করে। নিরাময়, নির্ণয় করে, নিরাময় করে, দুইটাই করে। আবার দেখো আয়োডিনের কথা আমি বললাম, তোমরা টেকনিসিয়াম 99 মেটাস্টেবল 99, টেকনিসিয়াম 99, এটা হচ্ছে যে দেহের কোথাও যদি ব্যথা হয়, ব্যথা নির্ণয় করার জন্য টেকনিসিয়াম 99 মেটাস্টেবল ইউজ করা হয়, ব্যথা নির্ণয় এবং নিরাময় দুটোই। লিখে দিচ্ছি আমি, ব্যথা নির্ণয় ও নিরাময়
তোমাদের খুব পরিচিত একটা অসুখ টিউমার, তাই না? টিউমার কিভাবে আমরা নির্ণয় করব? দেখো কোবাল্ট 60, কোবাল্ট 60 টিউমার, টিউমার নির্ণয় ও নিরাময়। এটা কেমোথেরাপি শব্দটার সাথে মনে হয় অনেকেই পরিচিত। তোমার কেমোথেরাপি রেডিয়েশন যেটাকে বলা হয়ে থাকে, কোবাল্ট 60 সাহায্যে কেমোথেরাপি দেওয়া হয়, ইনজেকশনের মাধ্যমে পুশ করা যেতে পারে। হ্যাঁ, কোবাল্ট 60 দিয়ে আমাদের যে শরীরে যে তোমার অস্বাভাবিক কোষ বিভাজন ঘটে, ওই অস্বাভাবিক কোষ বিভাজন টিউমার যেটাকে বলি আমরা, ওটাকে নষ্ট করে দিতে পারে কেমোথেরাপির সাহায্যে। খুব গুরুত্বপূর্ণ অবদান রেখে থাকে চিকিৎসা ক্ষেত্রে। আবার দেখো ফসফরাস 32, ফসফরাস 32টা ব্যবহার করা হয় রক্তের লিউকেমিয়া, রক্তের লিউকেমিয়া, রক্তের লিউকেমিয়া রোগের চিকিৎসায়। হ্যাঁ দেখো, আমি আবার একটু সরে যাচ্ছি, বিদ্যুৎ নাই, একটু অসুবিধাই হচ্ছে তোমাদের দেখতে, বুঝতে পারছি। ফসফরাস 32 রক্তের লিউকেমিয়া রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়ে থাকে। দ্যাট মিনস এটা হচ্ছে তোমার এই যে আমরা ব্লাড ক্যান্সার বলি না, ব্লাড ক্যান্সারের চিকিৎসার জন্য ফসফরাস 32 ব্যবহার করা হয়ে থাকে। মোটামুটি চিকিৎসা ক্ষেত্রে আরো আলোচনা রয়েছে, আমি এখানে স্কিপ করছি, শেষ করছি মূলত। আবার দেখো কোবাল্ট 60 নিয়ে আমরা খাদ্য সংরক্ষণও করতে পারি কোবাল্ট 60 দিয়ে। তারপর দেখো কৃষি ক্ষেত্রে কোবাল্ট 60 ব্যবহার রয়েছে। কোবাল্ট 60 দিয়ে গাইগার মুলার কাউন্টারের সাহায্যে তোমার কৃষি ক্ষেত্রে যে ইয়েগুলো হয়, নানা রকম রোগবালা হয়, রোগবালাগুলো নির্ণয় এবং নিরাময় করা যায়। আবার যদি তোমরা একটা ফসিলের বয়স নির্ণয় করতে চাও, ফসিল কি জিনিস যদি বলো, তাহলে কোটি কোটি বছর আগে কোনো একটা বস্তু পড়ে আছে, ওই বস্তুটা থেকে ওই বস্তুটার বয়স যদি নির্ণয় করতে যাও যে এর বয়সটা কত, তাহলে পরে কার্বন 14 দিয়ে ওই পুরনো আইসোটোপ এবং নতুন আইসোটোপের তুলনা করে বয়স নির্ণয় করা যেতে পারে। এভাবে তোমার আইসোটোপের বিভিন্ন রকম ব্যবহার করা যায়। ঠিক আছে, তাহলে কি কি ব্যবহার করলাম? চিকিৎসা বললাম, চিকিৎসাটাই বেশি গুরুত্ব দিয়েছি আমি। চিকিৎসা, খাদ্য সংরক্ষণ, কৃষি এবং আরো বয়স নির্ধারণ বললাম, আরো অনেক ভৌগোলিক বিভিন্ন বিষয়ে আমাদের আইসোটোপের ব্যবহার রয়েছে। তো তোমাদের যেহেতু সংক্ষিপ্ত আলোচনা, সেক্ষেত্রে আমি এখানে শেষ করছি। এরপরের বিষয়টা ছিল তোমাদের ইলেকট্রন বিন্যাস, খুব গুরুত্বপূর্ণ আলোচনা। ইলেকট্রন বিন্যাসের দিকে একটু যাই। হ্যাঁ, ইলেকট্রন বিন্যাসের জন্য তোমাদেরকে একটা ছোট্ট সূত্র মনে রাখতে হবে, ছোট্ট সূত্র মনে রাখতে হবে, বেশি গভীর আলোচনায় আমি যাব না। অষ্টম শ্রেণীর শিক্ষার্থী তোমরা, 2n স্কয়ার, এটা একটু মনে রাখতে হবে, 2n স্কয়ার। তাহলে n দ্বারা মূলত হচ্ছে এখানে n এর মানটা হচ্ছে n সমান 1 2 3 4 এইভাবে নির্ণয় করো। ঠিক আছে, আমি একটু বোর্ডে লিখতেছি, তোমরা একটু দেখো। 2 যদি n এর মানটা 1 হয়, 2 1 তাহলে স্কয়ার, তার মানে হচ্ছে 2। তাহলে এখানে একটু লিখে নিও যে প্রথম শক্তি স্তরে, প্রথম শক্তি স্তরে ইলেকট্রন কতটি? 2টি। সরি, হ্যাঁ, প্রথম শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 2টি, যেটাকে আমরা কি সেল বলি? কে সেল বলি, কে সেল, কে সেল। আবার দেখো 2 যদি 2 হয়, n এর মান 2 স্কয়ার, তাহলে কত আসতেছে? 8। তাহলে প্রথম শক্তি স্তরে যদি আমাদের ইলেকট্রন সংখ্যা 2 হয়, তাহলে দ্বিতীয় শক্তি স্তরে কতগুলো হবে? শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা হবে 8, যেটাকে আমরা এল সেল বলি, তাই না? হ্যাঁ, 2 × 3 স্কয়ার, তাহলে কত আসলো? 18। তাহলে তৃতীয় শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা হবে 18টি, এল এম সেল এটাকে বলি আমরা, এম সেল। এরপরে দেখো 2 4 স্কয়ার, তাহলে 32। চতুর্থ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা হবে 32, 32, এটাকে আমরা কি বলি? এন সেল।
তো দেখো আমি দু একটা উদাহরণ তোমাদের দেখাচ্ছি। তাহলে প্রথম শক্তি স্তরে 2টি ইলেকট্রন, দ্বিতীয় শক্তি স্তরে 8টি ইলেকট্রন, তৃতীয় শক্তি স্তরে 18টি ইলেকট্রন, চতুর্থ শক্তি স্তরে থাকবে 32টি ইলেকট্রন। হ্যাঁ, তোমরা যখন উপরের ক্লাসের দিকে যাবে তখন অরবিটালের সাহায্যে ইলেকট্রোবিন্যাস করার সময় এই ব্যাপারে পরিষ্কার ধারণা পাবে। আর অষ্টম শ্রেণীর জন্য যেটুকু প্রয়োজন সেটুকুর জন্য বলছি যে এত বিস্তারিত আলোচনায় না গিয়ে সংক্ষিপ্ত আকারে যদি অল্প কিছু ইলেকট্রোবিন্যাস করে রাখো, মানে 20টার কথা বলেছি না, যে 20টা মৌল আমি লিখেছি বোর্ডে, এই 20টা মৌলের ইলেকট্রোবিন্যাস তোমাদেরকে অবশ্যই পারতে হবে। আমি দুই একটা তোমাদেরকে ডায়াগ্রামের সাহায্যে দেখাই। হ্যাঁ, এটা সম্ভবত লেখা হয়ে গেলে ডায়াগ্রাম নিচের দিকে এঁকে দেখাই তোমাদের। যেমন ধরো সোডিয়াম 11 নম্বর, সোডিয়াম 11 নম্বরে রয়েছে, পারমাণবিক সংখ্যা হচ্ছে 11। প্রথম শক্তি স্তরে তাহলে কয়টি? 2টি বলেছি। দ্বিতীয় শক্তি স্তরে থাকবে 8টি, তাহলে 10টি হলো। বাইরের শক্তি স্তরে গিয়ে 1টি হলো ইলেকট্রন। তৃতীয় শক্তি স্তরে চলে যাবে। প্রথম শক্তি স্তর 2টি দিয়ে পূর্ণ হয়ে গেছে, তাই আর আগানো যাবে না। তারপরে দেখো দ্বিতীয় শক্তি স্তর 8টি দিলাম, পূর্ণ হয়ে গেছে, তাহলে 10টি হলো, আর একটি হচ্ছে 11টি। এটাকে যদি আমরা ডায়াগ্রামে সাহায্য করি, মাঝে নিউক্লিয়াস দিলাম, প্রথম শক্তি স্তর দিলাম, প্রথম শক্তি স্তর ইলেকট্রন কতটি? 2টি। তাহলে দ্বিতীয় শক্তি স্তর দিলাম, দ্বিতীয় শক্তি স্তরের ইলেকট্রন হচ্ছে কতটি বলেছি? 8টি। আর তৃতীয় শক্তি স্তরে আসো, বাইরের শক্তি স্তর, বাইরের শক্তি স্তরের ইলেকট্রন হচ্ছে 1টি। এইভাবে আমরা ইলেকট্রোবিন্যাস গুলো করবো। আবার একটু বলি তোমাদের, তাহলে প্রথম শক্তি স্তরে 2টি, দ্বিতীয় শক্তি স্তরে 8টি, তৃতীয় শক্তি স্তরে গিয়ে এখানে লিখেছিলাম যে 18টি ইলেকট্রন প্রবেশ করবে তৃতীয় শক্তি স্তরে, যেহেতু আমার হাতে একটা ইলেকট্রন আছে তাই একটাই দিলাম। ঠিক আছে, তাহলে আমরা নিউক্লিয়াসের ভেতরে সোডিয়ামটা উল্লেখ করে দিই, তাহলে আরো সুন্দর করে তোমরা বুঝতে পারবা। সোডিয়ামের প্রথম শক্তি স্তরে 2টো দিলাম, দ্বিতীয় শক্তি স্তরে 2, 4, 6, 8টি দিলাম, এবং বাইরের শক্তি স্তরে 1টি ইলেকট্রন দিলাম। আরেকটা উদাহরণ দেই কেমন? আরেকটু পরের দিকে ধরো সালফার, নিউক্লিয়াস প্রথম শক্তি স্তরে কয়টি ইলেকট্রন? 2টি। দ্বিতীয় শক্তি স্তরে কয়টি? 8টি ইলেকট্রন। ঠিক আছে, 8টি ইলেকট্রন। তাহলে কতটি হলো? 10টি হয়ে গেছে। এখন ইলেকট্রন থাকে 6টি। এই 6টি আমরা আলাদা আলাদা করে লিখবো, এইভাবে সুন্দর করে একটি একটি করে অযুগ্ম আকারে লিখবো। অযুগ্ম মানে জোড়া করে না, হ্যাঁ, আলাদা আলাদা করে 6টি ইলেকট্রন এভাবে উল্লেখ করে দেবো। তাহলে সালফার ইলেকট্রন বিন্যাস হয়ে গেল 16টা যে ইলেকট্রন রয়েছে, পারমাণবিক সংখ্যা রয়েছে, ওই পারমাণবিক সংখ্যাকে এইভাবে আমি ইলেকট্রন বিন্যাস করতে পারছি। এভাবে তোমরা 1 থেকে 20 মানে 1 থেকে 20 পর্যন্ত, হাইড্রোজেন থেকে ক্যালসিয়াম পর্যন্ত সবগুলো ইলেকট্রন বিন্যাস অবশ্যই বাসায় ট্রাই করবে। এর মধ্যে থেকে পরীক্ষায় অবশ্যই ইনশাআল্লাহ কমন পাবে। এরপরে দেখো তোমাদের একেবারে লাস্ট টপিক চলে এসেছি, ইলেকট্রন বিন্যাস ও মৌলের ধর্ম। দেখো মৌলগুলোর কিছু নির্দিষ্ট ধর্ম রয়েছে, আর এই বিষয়টা মূলত রাসায়নিক বন্ধনে আলোচনা করা হয়ে থাকে বন্ধন গঠনের জন্য। যেহেতু তোমাদের অষ্টম শ্রেণীর আলোচনা, তোমাদের বন্ধন নিয়ে আলাদা করে কোনো চ্যাপ্টার নেই, সুতরাং একটু আলোচনা করব। তোমাদের বন্ধনের অনেক বিস্তৃত রয়েছে, আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন, ধাতব বন্ধন, অনেক বন্ধন রয়েছে। তোমাদের বইয়ে অল্প পরিমাণ মাত্র একটা পৃষ্ঠা রয়েছে আয়নিক বন্ধন। আয়নিক বন্ধনটা একটু তোমাদেরকে ধারণা দেই, তোমাদের অনেক উপকার হবে। ইলেকট্রন বিন্যাস ও মৌলের ধর্মের মধ্যে আয়নিক বন্ধন নিয়ে একটু আলোচনা আছে। আয়নিক বন্ধন, হ্যাঁ দেখো তোমাদের পরিবেশে দুই ধরনের পদার্থ মূলত খেয়াল করে দেখবে, এক প্রকার হচ্ছে ধাতু আর একটা হচ্ছে অধাতু, তাই না? ধাতু অধাতু, যেমন আমি যে চার্টে লিখেছিলাম, চার্টগুলোর মধ্যে সোডিয়াম ধাতু, ক্লোরিনটা হচ্ছে অধাতু। সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 11, ক্লোরিনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 17, তাই না? এখন সোডিয়াম ধাতু এবং ক্লোরিন হচ্ছে অধাতু। এই ধাতু এবং অধাতু ইলেকট্রন খেয়াল করে দেখো এদের কি ঘটনাটা ঘটে। সোডিয়াম এর ইলেকট্রন বিন্যাস দেখো, এখনই করেছিলাম, আবার করতেছি, 2, 8, 1 এরকমই তো ছিল। আর এর পার্শ্ববর্তী নিষ্ক্রিয় গ্যাস 10 রয়েছে নিয়নের, 2, 8। একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, কয়টি কম রয়েছে? একটি কম রয়েছে। আবার দেখো ক্লোরিন, এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 17, 2, 8 আর হচ্ছে 7। এর পার্শ্ববর্তী নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে আর্গন, পারমাণবিক সংখ্যা হচ্ছে 18, 2, 8 আর হচ্ছে 8। এবার খেয়াল করে দেখো, মনোযোগ দিবে প্লিজ।
সোডিয়ামের বাইরের শক্তি স্তরে একটি মাত্র ইলেকট্রন রয়েছে, নিয়নের ইলেকট্রন বিন্যাস অর্জন করতে হলে সোডিয়ামকে একটি ইলেকট্রন ত্যাগ করতে হবে, তাই না? আবার দেখো ক্লোরিনের বাইরের শক্তি স্তরে ইলেকট্রন আছে 7টি। যদি আর্গনের ইলেকট্রন বিন্যাস অর্জন করতে হয় তাহলে পরে ক্লোরিনকে একটি ইলেকট্রন গ্রহণ করতে হবে। যদি গ্রহণ করতে চায় তাহলে সোডিয়ামের ত্যাগকৃত ইলেকট্রনটাই তো গ্রহণ করতে পারবে। তাহলে সোডিয়ামের ত্যাগকৃত ইলেকট্রনটা ক্লোরিন গ্রহণ করলে ক্লোরিন আর্গনের মতন হওয়ার পরে স্থিতিশীল হয়ে গেল, আর সোডিয়াম ত্যাগ করার ফলে নিয়নের মতো হয়ে গেল এবং স্থিতিশীল হয়ে গেল। তাহলে স্থিতিশীল হওয়ার জন্য দুটো শর্ত রয়েছে, ধাতুগুলোকে ত্যাগ করতে হবে ইলেকট্রন, আর অধাতুগুলোকে ইলেকট্রন গ্রহণ করতে হবে। বোঝা যাচ্ছে কথা? তাহলে দেখো আমরা ত্যাগ আর গ্রহণটা আরেকটু সুন্দরভাবে ডায়াগ্রামের সাহায্যে করে দেখাই তোমাদের, তাহলে অনেক সুন্দর লাগবে দেখতে। সোডিয়ামটা আবার রাখতেছি, প্রথম শক্তি স্তর ইলেকট্রন 2টি, দ্বিতীয় শক্তি স্তরে 8টি, বাইরের শক্তি স্তরে ইলেকট্রন ছিল 1টি। এটাকে যদি ত্যাগ করে দেয়, এই একটা ইলেকট্রন যদি ত্যাগ করে দেয় তাহলে সোডিয়ামটা হয়ে যাবে প্লাস, তখন সোডিয়ামটা প্লাস হয়ে যাবে। প্লাসটা এখানে না লিখে উপরেও দিতে পারি আমরা, নিউক্লিয়াসটা ফাঁকা রাখি, 2টা 2 4 6 8। তাহলে দেখো একটু ট্রিপল বন্ড দিয়ে ঘিরে দিয়ে এটিকে আমরা প্লাস করে দিলাম, মানে একটা ইলেকট্রন ত্যাগ করে ফেলেছে সোডিয়াম। এবার দেখো নিচে আমি ক্লোরিন লিখতেছি, প্রথম শক্তি স্তরের আগে নিউক্লিয়াস দিলাম, প্রথম শক্তি স্তরে দুটো দিলাম, দ্বিতীয় শক্তি স্তরে 8টি ইলেকট্রন দিলাম, বাইরের শক্তি স্তরে কয়টি ইলেকট্রন দিব? 7টি ইলেকট্রন দেব, 1 2 4 6। তাহলে 2 4 6 আর আগে 7, এইটা কি করবে? একটা ইলেকট্রন গ্রহণ করবে। একটা ইলেকট্রন গ্রহণ করে ও কি করবে? ইলেকট্রন গ্রহণ করার ফলে ঋণাত্মক হয়ে যাবে। 2, তাহলে দ্বিতীয় শক্তি স্তরে 8টি থাকবে, হ্যাঁ বাইরের শক্তি স্তরে 8টি ইলেকট্রন থাকবে। হ্যাঁ দেখো, তাহলে এবার আমরা প্রথমে ধনাত্মক পেয়েছিলাম, ধাতুটা ইলেকট্রন ত্যাগ করেছিল তাই। এবার ঋণাত্মক পেলাম, দেখো ধনাত্মক এবং ঋণাত্মক এরা যদি পাশাপাশি থাকে, ধনাত্মক এবং ঋণাত্মক যদি পাশাপাশি থাকে তাহলে পরে আকর্ষণ করবে অবশ্যই। তাহলে এই দুইটা মিলে আকর্ষণ করে সোডিয়াম প্লাস এবং ক্লোরাইড মাইনাস, এরা দুজন একত্রিত হয়ে তখন একটা যৌগ তৈরি করবে, সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইড একটা যৌগ তৈরি করবে, এই বন্ধনটার নাম হচ্ছে আয়নিক বন্ধন। তাহলে ধাতু এবং অধাতু পরস্পর বন্ধন গঠন করে যে বন্ধন তৈরি করে তাকে বলা হচ্ছে আয়নিক বন্ধন। তাহলে দেখো আয়নিক বন্ধনের সঙ্গে আমরা পেয়ে গেলাম সোডিয়াম ধাতু, ক্লোরিন অধাতু। ধাতু এবং অধাতু ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে যে বন্ধন গঠন করে তাকেই বলা হয় আয়নিক বন্ধন। এভাবে তোমার ইলেকট্রন বিন্যাস ও মৌলিক ধর্মের যে আলোচনা ওটা ওখানে শেষ হয়ে যায়। তাহলে মোটামুটি আমরা পরমাণু গঠন নিয়ে আজকে বিকাশ, ধারণা থেকে শুরু করে পারমাণবিক সংখ্যা, ভর, আইসোটোপ ব্যবহার, ইলেকট্রন বিন্যাস মোটামুটি আলোচনা করেছি, শুনেছি আমরা সবাই। আশা করি তোমাদের উপকার হবে। আগামীতে আরো চমৎকার ক্লাস নিয়ে হাজির হবো। সে পর্যন্ত ধন্যবাদ। আসসালামু আলাইকুম।